রাত তখন 12টা। অন্ধকার রাস্তা, সঙ্গে শিয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। আজকে একা একা বাড়ি ফিরতে হবে। আশেপাশে কাউকে তো দেখছি না। পাকনামি করে বন্ধুদের সাথে থেকে যাওয়াটা একদম উচিত হয়নি। তার উপর সামনে পুতুলপুরের শ্মশান ঘাট। শুনেছি রাত 12টার পর যেই ওই শ্মশান ঘাটের পাশ থেকে যায় তার সাথে কোনো না কোনো বিপদ ঘটে। এইভাবে আপন মনে বলতে বলতে নিশাদ হাঁটতে থাকে। কিছু দূর যেতেই নিশাদ একটা হাসির আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে নিশাদ থেমে যায় এবং ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। চারিদিকে তাকিয়ে কোথাও কিছু দেখতে পায় না। কিছু না দেখতে পেয়ে নিশাদ আবার হাঁটতে আরম্ভ করে। এরপর শ্মশান ঘাটের কাছে আসতেই নিশাদ দেখতে পেল কিছু মানুষের ছায়া তাকে ঘিরে ধরেছে এবং আস্তে আস্তে ছায়াগুলো নিশাদের দিকে এগিয়ে আসতে থাকে এবং ধীরে ধীরে ছায়াগুলো নিশাদের ওপর আক্রমণ করে। বাঁচাও! কি গো সমুদা, ট্রিটটা কবে দিচ্ছ? মানে কিসের ট্রিট আবার? এই যে শুনলাম তুমি প্রমোশন পেয়েছো। খবর পেয়ে গেছিস তাহলে? ঠিক আছে, বল তোরা কি খাবি? বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাহলে চা আর গরম গরম সিঙ্গাড়া বলি। শুধু সিঙ্গাড়া খাবি? ঠিক আছে, যা টুক করে ভুবনদার দোকান থেকে চা আর গরম গরম সিঙ্গাড়া নিয়ে আয়। আচ্ছা গোপাল, বীরুর কি খবর বলতো? শুনলাম ও নাকি নতুন চাকরি পেয়েছে। সে তো বেশ কয়েক মাস হয়েছে। সত্যি বলতে বীরু বেশ কয়েক বছর ধরে চাকরির চেষ্টা করছিল, শেষমেশ চাকরিটা পায়। কিন্তু কপালে না থাকলে কি আর হয়? মানে কপালে না থাকলে মানে ঠিক বুঝলাম না, ঠিক করে খুলে বলতো। চাকরি পাওয়ার পর বেশ কিছুদিন ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে বীরু বাড়িতে চলে আসে। আর তারপর থেকেই বীরুকে রাস্তাঘাটে কোথাও দেখতে পাই না। কি করছে, কোথায় আছে, কিছুই জানি না। কেন, এমন কি হলো যাতে বীরুকে চাকরি ছাড়তে হলো? শুনেছি বীরু যে বাড়িতে ভাড়া থেকে চাকরি করত সেই বাড়িতে ভূতের উপদ্রব ছিল। মাঝে মাঝে বীরুর উপর অদ্ভুত আচরণ করত, যার ফলে বীরুর মানসিক ভারসাম্য নষ্ট হয়। আর এই কারণেই বীরু অফিস যেত না, যার ফলে বীরুকে চাকরি থেকে বের করে দেয়। আজকাল ভূতের উপদ্রব সব জায়গাতেই। আমার সাথেও একবার এরকম ঘটনা ঘটেছিল। অনেক কষ্টে উদ্ধার হয়েছিলাম। কি বলছো সৌমদা, তোমার সাথে এরকম ঘটনা ঘটেছিল? তাহলে শোনাও না প্লিজ। দাঁড়াও দাঁড়াও সৌমদা, আমি শুনবো। সেদিন সকাল সকাল পোস্টমাস্টার লেটার বক্সে একটি চিঠি রেখে আমাকে ডাক দিয়ে বলল, সৌম, তোমার জন্য চিঠি এসেছে, বক্সে রাখা থাকলো, দেখে নিও। আমি ঘর থেকে বেরিয়ে লেটার বক্স থেকে চিঠিটা বের করে জানতে পারলাম পুতুলপুর গ্রামে আমার পোস্টিং হয়েছে। সদ্য ডাক্তারি শেষ করেছি। এত তাড়াতাড়ি আমার পোস্টিং হবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, ঘরে গিয়ে দাদুকে খবরটা জানালাম। বাহ, খুব ভালো খবর। তোর মা বেঁচে থাকলে খুব খুশি হতো। যাই, তোর তো অনেক গোছগাছ বাকি, আমি রেডি করতে লাগি। না না দাদু, এখন গোছগাছ করতে হবে না, আমি আগে যাই, তারপর এসে সব প্যাকিং করে নিয়ে যাব। এরপর আর দেরি না করে স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলে আসে। তারপর
ট্রেনটা আপন গতিতে এগিয়ে চলেছে পুতুলপুর স্টেশনের দিকে। প্রায় ঘন্টা তিনেক পর ট্রেনটা পুতুলপুর স্টেশনে এসে পৌঁছালো। ট্রেন থেকে নেমে আমি দেখলাম স্টেশন পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, একমাত্র আমি ছাড়া। এরপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে হঠাৎ একটা বয়স্ক লোককে দেখতে পেলাম, হাতে একটা মশাল নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। সারা গা চাদরে মোড়া, মুখটাও ঠিকমতো বোঝা যাচ্ছে না। কে ছোকরা, এত রাতে এই ফাঁকা স্টেশনে কাকে খুঁজছো? কাউকে খুঁজছি না, আসলে পুতুলপুর হসপিটালে আমার নতুন জব লেগেছে, কিন্তু কিভাবে যাব ঠিক বুঝে উঠতে পারছি না, আর কাউকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। এত রাতে এখানে কাউকে পাবে না, পারলে এখান থেকে চলে যাও, নইলে খুব বিপদ হবে তোমার। বিপদ? আমার আবার কিসের বিপদ? এই কথা বলতেই হঠাৎ সৌমের ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? আমি তো স্টেশনে আছি, কিন্তু তুমি কে বলছো? আমি হোটেল ডায়মন্ড থেকে ম্যানেজার বলছিলাম। পুতুলপুর হসপিটাল থেকে আপনার জন্য একটা রুম বুক করে রাখা হয়েছে। আপনি এক কাজ করুন, স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে থাকেন, আমি আপনাকে নিয়ে আসার জন্য একজন লোককে পাঠাচ্ছি। ফোনটা রেখে সামনে তাকাতেই ওই বয়স্ক লোকটিকে আর দেখতে পেলাম না। এদিকে ওই স্টেশনে কেবল একা আমি ছাড়া আর কেউ নেই। রাতও অনেক হয়েছে, শুনশান এলাকা, কানে কেবল ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। এরপর স্টেশন থেকে বেরিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি হাঁটতে আরম্ভ করলাম। কিছু দূর হেঁটে যাওয়ার পর একটা চায়ের দোকান দেখতে পেলাম। চায়ের দোকানের কাছে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা, এখানে হোটেল ডায়মন্ডে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাবে? আসলে ফোনে নেটওয়ার্ক একদম নেই, আর রাতও অনেক হয়েছে। চালা আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে আমাকে বলল, গাড়ি? এত রাতে কোনো গাড়ি পাবেন না তো এ তল্লাটে। আর আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবু। আমি সৌম্য, এই পুতুলপুর হসপিটালে নতুন ডাক্তার হিসেবে এসেছি। ও, আপনি পুতুলপুর হসপিটালের নতুন ডাক্তার বাবু? এ তো খুশির খবর। কিন্তু বাবু, এত রাতে তো কোনো গাড়ি পাবেন না, আর রাতও তো অনেক হয়েছে। আর রাত 10টার পর এ তল্লাটে কাউকে পাবেন না বাবু। কেন রাত 10টার পর কাউকে পাবো না কেন? আসলে বাবু, সামনে পুতুলপুরের শ্মশান ঘাট, আর রাত 10টার পর যেই ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তার কোনো না কোনো বিপদ ঘটে। রাত 10টার পর এমন কি ঘটে যে লোকে রাস্তায় চলাফেরা করতে পারে না? তা বাবু বলতে পারবো নি, কখনো নিজের চোখে দেখি নাই। বাবু, এক কাজ করেন, হোটেল ডায়মন্ড তো এদিকেই পড়ে, আপনি 10-15 মিনিট হাঁটতে থাকেন, ঠিক পৌঁছে যাবেন। তবে হ্যাঁ, শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে যাবেন। এরপর চালার কথা শুনে ভাবতে লাগলাম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। তার উপর ফোনে নেটওয়ার্কও নেই যে হোটেলের লোকটিকে ফোন করব। এর থেকে গুটি গুটি পায়ে হেঁটে যাওয়াটাই ঠিক হবে। তারপর
অন্ধকার রাস্তা দিয়ে আমি হাঁটতে লাগলাম। চারিদিকে শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ পেছন থেকে কে যেন ভারী গলায় বলে উঠল, কোথায় যাচ্ছেন বাবু? আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম একজন অদ্ভুত অবস্থায় একটা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার ভ্যানের উপর সাদা কাপড়ে মোড়ানো কিছু রয়েছে। সে হঠাৎ করে ভারী গলায় আমাকে জিজ্ঞাসা করল, কি বাবু, কোথায় যাবেন বললেন না তো? তার কথা শুনে আমি রীতিমতো থতমতো খেয়ে গেলাম এবং বললাম, মানে এই সামনে যে ডায়মন্ড হোটেল আছে ওখানে যাব। বাহ, তাহলে উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি আমাকে নিয়ে যাবেন? এটাই তো আমার কাজ। তাড়াতাড়ি উঠে বসুন, সময় নেই। আচ্ছা, আপনার ভ্যানে সাদা কাপড়ে মোড়া ওটা কি? আপনাকে সেটা দেখতে বলেছি, আপনাকে উঠে বসতে বললাম। আপনি উঠে বসুন। এই কথা শুনে আমি আর কিছু না বলে ভ্যানে উঠে বসলাম। ভ্যানে উঠে মনে মনে ভাবতে লাগলাম, লোকটা এইরকম ভাবে কথা বলছে কেন, আর মুখটাও ঠিক বোঝা যাচ্ছে না। তার উপর সাদা কাপড়ে মোড়া ভ্যানের ওপর ওটা আবার কি? এ কথা ভাবতে ভাবতেই হঠাৎ ভ্যানালা বলে উঠল, কি বাবু, ভ্যানের ওপর ওটা কি? এটাই তো ভাবছেন? এটা শুনে আমি রীতিমতো থতমতো খেয়ে গেলাম এবং বললাম, আমি কি ভাবছি আপনি জানলেন কি করে? সব জানি বাবু, আমি সব জানি। এই কথা শোনার পর কেমন যেন হঠাৎ ভয় লাগতে শুরু করলো। সত্যি বলতে সহজে আমি ভয় পাই না, তবে হঠাৎ কেন জানি না আজ একটু ভয় লাগতে শুরু করেছে। এরপর বেশ কিছুক্ষণ চুপচাপ এইভাবে ভ্যানটা চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার মনে হচ্ছে ওই ভ্যানে থাকা সাদা কাপড়ে মোড়া জিনিসটি জ্যান্ত হয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে পেছন ফিরে তাকিয়ে দেখলাম সেই সাদা কাপড়ে মোড়া জিনিসটি একটা ভয়ঙ্কর মানব রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে আছে। এরপর হঠাৎ করে ভ্যানটা ওই শ্মশান ঘাটের সামনে এসে থেমে যায়। এরপর দেখতে পেলাম ওই ভ্যান চালক আমাকে বলছে, হে ডাক্তার, আবার মানুষ খুন করবে? সেটা তো হতে দেব না। আমি কেন মানুষ খুন করব? আর তোমরা কারা? আমরা হচ্ছি সেই মানুষ যাদেরকে তোরা খুন করেছিস। আজ তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। এরপর হঠাৎ করে দেখতে পেলাম 7 থেকে 8 জন কোথা থেকে আমার সামনে এসে উপস্থিত হয়েছে, যাদের দেখতে খুবই ভয়ঙ্কর। তারপর আমি দেখলাম সবাই মিলে আমাকে মারার জন্য আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমিও তখন তাদের হাত থেকে বাঁচার জন্য দিশে বিশে না পেয়ে দৌড়াতে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কি করছি কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু আপন বেগে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পাথরে আঘাত খেয়ে আমি পড়ে গেলাম এবং সেখানেই অজ্ঞান হয়ে গেলাম।
চোখ খুলে দেখতে পেলাম আমি হোটেলের একটি রুমে রয়েছি। হোটেলের ম্যানেজার মুখ থেকে জানতে পারলাম যে সকালে আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওই হোটেলের স্টাফ আমাকে এই রুমে নিয়ে এসেছে। কাল রাতে ঘটা ঘটনা ওই ম্যানেজারকে খুলে বললে ম্যানেজার জানায় যে বহুকাল আগে একজন ডাক্তার ভুল চিকিৎসা করে বহু মানুষকে মেরে ফেলেছিল, আর তারপর থেকেই ওই শ্মশান ঘাটে আশেপাশে যেই যায় তার সাথে এই রকম ঘটনা ঘটে। তবে এর জন্য কখনো কারো কোনো ক্ষতি হয়নি। বাবা, এ তো খুব ভয়ঙ্কর ঘটনা। তা সমদা, এরপর তুমি কি করলে? কি আর করব, চাকরিটা ছেড়ে দিলাম। আর তারপর থেকে কি করছি না করছি সবটাই তো জানিস। কিরে টুকাই, শুধু গল্প শুনলে হবে? সিঙ্গারাটা যে নিয়ে আসলি ও তো ঠান্ডা হয়ে গেল। দে দে দে, শিগগিরই দে, সিঙ্গারাটা খাই।